প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব বাংলাদেশে আল কায়দা, জাতিসংঘের রিপোর্ট ও উদ্বেগ, বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রফিকুল ইসলাম ভূঁইয়া। আপনাদের দুজনকে আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়ে শুরু করি। ফরিদ ভাই, বাংলাদেশ নিয়ে জাতিসংঘ একটা রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশে আল কায়দার ঘাঁটি আছে। ঘাঁটি বলতে তারা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, অর্থাৎ তারা এখানে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং জাতিসংঘ উদ্বেগও জানিয়েছে। কানাডা বাংলাদেশ ভ্রমণের সতর্কতাও দিয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল? এমন ঘটনা তো পৃথিবীর বহু দেশেই ঘটে, যে জঙ্গি এইটা সেটা যখন এই ধরনের সিমটম দেখে এবং সেগুলো যখন বাস্তবেও দেখে, তখন এই দেশের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা চলে আসে, স্যাংশন। ফরিদ ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ এই ধরনের একটা ফাঁদে পড়ে গেল? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের ভূঁইয়া সাহেব সহ আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে গেল, তো পড়েই আছে। তো নিষেধাজ্ঞার ফাঁদে না, নিষেধাজ্ঞা তো অলিখিত নিষেধাজ্ঞা তো চলতেই আছে। এই আদম ব্যাপারী ইউনুস, এনজিওগ্রাম সরকারের ইউনুস এর সরকার এবং 22 মাসের, আর তারেক রহমানের 4 মাসের সরকার, মুশতাকা প্রধানমন্ত্রী, এই 22 মাসে কি 22 টাকা বিনিয়োগ বাংলাদেশে আসছে? এদেশে তো নিষেধাজ্ঞা চলতেই আছে, নিষেধাজ্ঞা কোথায় নাই। তার মধ্যে এটা হবে গোদের উপরে বিস্ফোরা, মানে বোঝার উপরে শাকের আটি। যখন জাতিসংঘ রিপোর্ট দেয় যে এই আপনি যেটা বললেন যে এখানে ঘাঁটি তারা নেটওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক কখন করে? যখন কোনো মানুষজন ঘাঁটি করেছে বলেই তো আপনি নেটওয়ার্ক করেছে। নেটওয়ার্ক তো এমনি হয় না, মানে এখানে সেই পরিস্থিতি পরিবেশ আগেই তো। এটা তো আমরা আগে বলেছি যে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদে ছেয়ে গেছে, বাংলাদেশ মুসলিম মৌলবাদে ছেয়ে গেছে। বাংলাদেশে যে আপনার ব্যাঙের ছাতার মতো গিজ গিজ করা মাদ্রাসা তো এমনি বানায় নাই যারা করেছে। আপনি দেখেন তো যে ঢাকার যাত্রাবাড়ির দিকে তাকান, গাজীপুরের দিকে তাকান, সাভারের দিকে তাকান। আগে শুধু গ্রামের ওই অজপাড়া গ্রামে মাদ্রাসা হইতো। ঢাকা শহরের ভিতরে দেখেন পরিকল্পিত ভাবে, এগুলো তো পরিকল্পিত ভাবে করা হয়েছে মাদ্রাসা। আপনি দেখেন যাত্রাবাড়ি, এদিকে দেখেন গাজীপুর, সাভার। এরা কখনো বিএনপির ছত্র ছায়া, কখনো আওয়ামী লীগের ছত্র ছায়া, কখনো জাতীয় পার্টির ছত্র ছায়া, কখনো সাধারণ মানুষের টাকা পয়সা তো আছেই, ছত্র ছায়া তারা এগুলো করতেছে। পাশাপাশি তাদের দেশি বিদেশি ফান্ড। আপনি দেখেন সকালবেলা তারা জমি কিনে, বিকেলবেলা ফাউন্ডেশন দেয়, পরের দিন সকালে একতলা হয়ে যায়। এটা এমনি হয়? বাংলাদেশ মানুষ এত ধনী হয়ে গেছে যে লাখ লাখ মাদ্রাসা বানাবে? আপনি দেখেন সৌদি আরব যে মসজিদের ঘোষণা দিয়েছিল যে তারা 560টি মডেল মসজিদ করবে, তারা প্রথমে বলেছিল 6,500 কোটি টাকা দিবে, পরে এটা বাজেট 8,500 কোটি টাকা লেগেছিল। তারা দেয় নাই, বাংলাদেশ সরকারকে করতে হয়েছে। আপনি দেখেন এই মাদ্রাসাগুলো ফান্ড করতে আসে মধ্যপ্রাচ্যে যারা চাকরি করে, আর বাংলাদেশের যারা একটু ধনী হয়, নাটক করুক, গান করুক, যাত্রা করুক, ফাত্রামি করুক, জুয়া খেলুক, গাঁজা বেচুক, ইয়াবা বাচুক, মসজিদ আর মাদ্রাসা বানাইতে কিন্তু ভুল করে না। নায়িকা হোক, গায়িকা হোক, নর্তকী হোক, ফর্তকী হোক, যাহা মন চায় তাহা হোক, তারা কিন্তু সবাই একটা করে দেখবেন যত বাংলাদেশের ধনী মানুষ আছে সবারই কিন্তু তার বাড়িতে গেলে একটা বই খুঁজে পাবেন না মুকসুদুল মুমিনিন আর বেহেশতি যাওয়ার ছাড়া। কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই দেখবেন যে একটা করে মসজিদ মাদ্রাসা বানায়। আর গরিবেরা তো বেহেশতে যাওয়ার আশায় যা আছে সব দিয়ে দেয়। মনে করেন গার্মেন্টসে চাকরি করে, সে ধর্মের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই তার। গার্মেন্টসে যারা চাকরি করে ওই মেয়েদের আপনি জীবনে শুনছেন নামাজ পড়ায়? শুনেছেন কোনোদিন? আর ইসলামী ব্যাংকের ভেতরে যেটা নামাজ পড়ে সেটা তো একটা রাজনৈতিক নামাজ, সেটা আলাদা কথা। তাদের ব্যাংক চায় নামাজ পড়ুক, অজু থাকুক আর না থাকুক, ঠিক আছে? অজু করুক আর না করুক, সূরা পড়ুক আর না পড়ুক, নামাজ পড়তেই হবে। কিন্তু গার্মেন্টসে কোনোদিন শুনেছেন তাদের নামাজ পড়তে দেয়? দিবে না কোনো দিকে। তো এই গার্মেন্টসে যারা রাত দিন গাধার মতো খাটে, দাসীর মতো খাটে, তারাও কিন্তু মাদ্রাসার জন্য যতটুকু দেওয়ার তারা দেয়। তো এই যে ব্যাংকের ছাত্রের মতো মাদ্রাসা গড়ে উঠেছে, এটার পিছনে তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে। বা যদি রাজনৈতিক উদ্দেশ্য নাও থাকে, যখন একটা শক্তি সৃষ্টি হয় সেটা রাজনীতিতে ব্যবহার হবেই। তার জন্যই তো দেখবেন যে মোল্লারা যারা আগে মিলাদ মাহফিল, মুসলমানি
এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, বিয়ে শাদী কাজীগিরি করা। তারা এখন এমপি হয়, মন্ত্রী হয়, দেশ দখল করবে স্বপ্ন দেখে। তারা শাপলা চত্বরে ঘোষণা দেয় তারা প্রধানমন্ত্রী, লিল্লাখররা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। তো আপনি মূর্খের শক্তিকে তো ফেলে দিতে পারবেন না। এটা আল কায়দার নেটওয়ার্ক বলেন, আর হিজবুত তাহরিরের নেটওয়ার্ক বলেন, আর আপনি মধ্যপ্রাচ্যের হিজবুল্লাহ আনেন, বা যে কোনো জঙ্গি সংগঠন আনেন, বা পাকিস্তানের জৈশে মোহাম্মদ, সব আছে। পাকিস্তানের জৈশে মোহাম্মদের রাইট হ্যান্ড বাংলাদেশে এসে ওয়াজ করে যায়। তো এই দেশে যখন আমরা এটা বললাম, আমাদের সাথে হাসাহাসি করলো। এই ইউনূসের আমলে বাংলাদেশে জৈশে মোহাম্মদের রাইট হ্যান্ড, আরে ভাই আমাদের জামালপুর সরিষাবাড়ি থেকে ওয়াজ করছে, তার সাথে বহু লোক ছবি উঠাইছে। আমরা এটা সমালোচনা করলাম বললে আমাদের বললো আমরা নাকি ইসলামোফোবিক, আমরা নাকি ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। এখন এই যে আল কায়দার নেটওয়ার্ক আছে এটা বলাতে শুধু কি নিষেধাজ্ঞা দিবে মনে করছেন? এই দেশের মানুষ তো বিদেশে যাইতে পারবে না, এই দেশের ছাত্ররা ভিসা পাবে না, এই দেশের প্রবাসী শ্রমিকরা ভিসা পাবে না, এমনকি মিডল ইস্টও পাবে না এই খবরের কারণে। এটা তো আপনি বলতে পারবেন না এটা আওয়ামী লীগের নিউজ, এটা তো বলতে পারবেন না ভারতের নিউজ। এতক্ষণ যদি এটা ভারত থেকে নিউজ হইতো বা আওয়ামী লীগের নেতা বলতো, এই যে জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক উপদেষ্টা সরকারের, তিনি বলেছেন শুধু যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, হাইরে সমালোচনা। এখন কি এটা তার চেয়ে কি বিপজ্জনক না যে বাংলাদেশে আল কায়দার নেটওয়ার্ক আছে? এটা কি তার চেয়ে বেশি বিপজ্জনক না? নিঃসন্দেহে বিনিয়োগ এই দেশে, আপনি যেটা বলছেন নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা তো কবলে তো পড়বেই, কোনো সন্দেহ নেই। অলরেডি 2024-এর 5ই আগস্টের পরের থেকে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ করছে, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, তারা তো মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে নিষিদ্ধ করে দিয়েছে, 72-এর সংবিধান নিষিদ্ধ করে দিয়েছে, মুক্তিযুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছে। আদতে এই নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশকে তারা নিষিদ্ধ করে ফেলেছে। এটার জন্য তো নতুন করে তাদের নিষেধাজ্ঞা দিতে হবে না, তারা নিজেরাই নিজেদের নিষিদ্ধতা ডেকে আনছে। 2024-এর জুলাই সন্ত্রাসে এই দেশের মোল্লা মিলিটারির মধ্যে একটা জঙ্গি আর মোল্লা মিলিটারিদের যে একটা কানেকশন, ইন্টার কানেকশন আছে, সেটা তো আমরা দেখে ফেলেছি। এই সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতাই তো মোল্লারা 2024-এর জুলাই সন্ত্রাস ঘটিয়ে সফল হলো। তারা আন্তর্জাতিক সম্পর্ক তো রয়েছে, সেটা আলাদা কথা। তো এটা তো নিষেধাজ্ঞা তো অবশ্যই দিবে। জাতিসংঘ একটা কথা বলেছে, আপনি সেটাকে, ইউরোপীয় ইউনিয়ন তো জীবন ওই দেশে আর বিনিয়োগ করবে না, কোনো দিনই আর বিনিয়োগ করবে না এই দেশে যতক্ষণ এই ঝুঁকি থাকবে। খোদা আমেরিকা বিনিয়োগ করবে না। আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বাদ দেন, বাংলাদেশের যারা বিএনপির ধনী মানুষ আছে 10 টাকা বিনিয়োগ করতে শুনেছেন? ইভেন জামাত, যে জামাত মনে করতেছে তারা এখন বাংলাদেশ বেহেশত বানায় ফেলছে 2024-এর পরে। তো এটা জামাত যারা পেয়ারা পাকিস্তানি, তাদের জন্য তো এখন পুরা বেহেশতের সময় চলতেছে, বেহেশতি মোডে আছে। তো তারা কি 10 টাকা বিনিয়োগ করেছে শুনেছেন? কারণ তারাও জানে বাংলাদেশের অবস্থা খারাপ। তার উপরে গোদের উপরে বিস্ফোরা এই আল কায়দার নেটওয়ার্ক বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি তো এখন এটা রক্ষা করতে পারবেন না এই দেশে। এবং এটা আমরা ডেকে এনেছি, এই বাংলাদেশের মানুষের জজবা বেশি। যখন কালেমার পতাকা উড়ানোর নামে ফাত্রামি করলো, আমরা যখন এটা সমালোচনা করলাম, আমাদের নাস্তিক, মুরতাদ, কাফের, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলামোফোবিক, তারপর ভারতের দালাল, রয়ের দালাল, ইহুদির দালাল, কত কথা, হিন্দুর দালাল, শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্টের দালাল, কত কথা বললো। ফাত্রামি ছড়াই ফেলছে না এখন? আমরা তখনই সতর্ক করেছিলাম যে এই যে কালামের পতাকা উড়াচ্ছে, একদিনের খেসারত দিতে হবে। কয় মাস, 2 মাস হয় নাই, খেসারত আমাদের দিতে হচ্ছে। তো বাংলাদেশ তো আসলেই আল কায়দার নেটওয়ার্ক আসলেই আছে। এই দেশে তো হিজবুত তাহরিরের নেটওয়ার্ক আছে, যেই দেশের সেনা বাহিনী সরাসরি এই দেশের জঙ্গিবাদকে সমর্থন দেয়। এখানে তো থাকবেই, থাকবে না কেন? শুধু এইখানে শেষ হবে না তো, এই বাংলাদেশটাকে যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে যায়, তখনই বলেছিলাম যে এই যুদ্ধটা বাংলাদেশের দিকে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমরা জানতাম না। এই বাংলাদেশটাকে, এই বাংলাদেশের মুসলমানদের, এই মাদ্রাসাদের বাংলাদেশের একটা গৃহযুদ্ধে ব্যবহার করবেই। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি একটা তৈরি হয়ে আছে আগে থেকেই। আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কারা আমরা জানি, এই ইসলামী জঙ্গিবাদ মাদ্রাসায় পয়দা হয় যারা। এখন তো ঢাকা বিশ্ব, আপনার মাদ্রাসার কথা কেন বলবো আমি শুধু, এখন তো বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো এক একটা বড় বড়, তার সাথে মাদ্রাসার সাথে মোর ক্যাথলিক দেন দা পোপ, পোপের সাথে বড় ক্যাথলিক হয়ে গেছে এই দেশের মাদ্রাসা। এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো তো এখন মাদ্রাসার সাথে ভয়ঙ্কর হয়ে গেছে। এই দেশে প্রাইভেট মাদ্রাসায় এখন আল কায়দা, জঙ্গিবাদ, হিজবুত তাহরির, তারপর হিজবুল্লাহ, হামাস, ঘামাস, এগুলোর ঘাঁটি আছে। আপনি দেখেন না কি মিছিল করে? আপনার মিছিল তো আপনার কথা মনে থাকার কথা যে সেই যখন ইরাক হামলা হইলো তখন কি বললো,
আফগানিস্তানে হামলা হলো কি বললো যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। সেই মানুষগুলো তো সব মারা যায় নাই, বা সেই লোকগুলো তো সব চলে যায় নাই, আফগানিস্তানে চলে যায় নাই, তো তারা তো বাংলাদেশে আছে। আর এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা, তারা তো সেই আল কায়দা বা স্বাধীনতা বিরোধী শক্তি যারা, তারা হিজবুল্লাহ, তারপর যত ইসলামী জঙ্গিবাদ আছে তাদের সমর্থন করে। এরা যখন মারামারি কাটাকাটি হয় তখন বলবে আমেরিকার সৃষ্টি, কিন্তু যখন জিতে যাবে বলবে যে আলহামদুলিল্লাহ। আফগানিস্তানে দেখেন নাই, তালেবান বলেছিল তারা আমেরিকার সৃষ্টি, বলে নাই? বলেছে। এখন আফগানিস্তান ক্ষমতায় গেছে, বলছে তারা এখন আলহামদুলিল্লাহ পাঠ করে। তো এরকম হিপোক্রেসি তাদের থাকবে, কিন্তু এই হিপোক্রেসি পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। মানুষ বুঝে ফেলেছে, আন্তর্জাতিক বিশ্ব বুঝে ফেলেছে যে বাংলাদেশে ফরিদ ভাই, এই জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে আরেকটু যদি ডিটেইলে যাই, সেটা হলো নিশ্চয়ই মনে আছে গত বছর ভারত মিয়ানমারের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। বাংলাদেশে যেসব জঙ্গিদের কথা বলা হয় তারাই নাকি দিল্লির লাল কেল্লায় হামলা করেছিল, মানে দিল্লির লাল কেল্লায় হামলার সাথে এদের সম্পৃক্ততা আছে AQIS এর। জাতিসংঘের এই যে রিপোর্টকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলার সুযোগ নিতে পারে এমন মন্তব্য করছেন কেউ কেউ। আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজনের আলোচনা দেখেছি। প্রশ্ন হলো, এই মন্তব্যের যৌক্তিকতা কতখানি? ফরিদ ভাই, ভারত যদি পাকিস্তান হইতো, বার্মা হইতো, তাহলে এতক্ষণ আর জিজ্ঞেস করতে হইতো না, রিপোর্ট ছাড়াই হামলা করতো। যেভাবে ভারতকে খোঁচায়, খামচায়, ভারতের যেভাবে চুলকায়, ভারত যদি বার্মা বা পাকিস্তানের মতো বুদ্ধিশুদ্ধি থাকতো তাহলে এতদিন আক্রমণ করে বসতো। ভারতের ভেতরে ভারত বিরোধী অনেক মানুষ আছে, বামপন্থীরা আছে, মুসলমানেরা আছে। যখনই বাংলাদেশে আক্রমণ করবে ভারত, এই ভারতের মুসলমান এবং এই ভারতের বামপন্থীরা ওই বিজেপি সরকারকে পতন ঘটাবে, সেই জন্য হামলা করবে না। এখানে ইচ্ছা থাকলেও করবে না। এরা 71 সালে কিন্তু ভারতের মুসলমানরা মিছিল করে নাই। 71 সালে বামদের কিন্তু এরকম নড়াচড়া করতে দেখেন নাই। আপনি দেখেন না অপারেশন সিন্দুরে যখন পাকিস্তানে হামলা করলো, প্রথমে বললো এটা কোনো হামলা হয় নাই, তারপরে বললো কেন সেখানে হামলা করলো, কেন পাকিস্তানের জিজ্ঞেস করলে হামলা করলো না, এটা ভারতের কমিউনিস্ট হিন্দুরা বলেছে, আমরা দেখেছি। এমনকি ভারতের মুসলমানেরা আপনারা দেখেছেন যে 600 কোটি টাকা কিন্তু ইরানের জন্য চাঁদা তুলেছিল। তারা কিন্তু বলেছে যে তাদের আবার হচ্ছে ইরানের খোমেনি, ভারতের সাথে তাদের সম্পর্ক নাই। এমনকি বলে নাই যে কংগ্রেস, তারা আবার বলে নাই ওই ফাত্রা কমিউনিস্টদের, চিঙ্কু বামদেরও বলে নাই তাদের আবার, বিজেপিকে তো বলবেই না, কারণ বিজেপিকে তো তারা তাদের, এমনকি ভারতকেও বলে তাদের ভূমি মনে করে না। তাদের আবার শিয়া মুসলমানরা মনে করে ভারত তাদের আবার হচ্ছে ইরান এবং ইরানের শাসকেরা, তারা প্রকাশ্যে বলেছে সেটা তাদের আবার। কিন্তু তারা কিন্তু কোনোদিন বাংলাদেশের 71 সালে যখন মুক্তিযুদ্ধের সময় যে হামলা করলো, আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো, তখন কিন্তু এরা কেউ আমাদের পক্ষে ছিল না, থাকবেও না। তো এই ভারতে এই মুহূর্তে ভারত চাইলেও বাংলাদেশকে হামলা করতে পারবে না, এটা আমি একমত না। মানে একদিকে করবে না, আমার ধারণা করবে না। কি কারণ? এক নম্বর হলো সে নতুন করে শত্রু পয়দা করতে চায় না, তাহলে এতদিন করে ফেলতো। যেভাবে খুঁচাইছে ভারতের, যেভাবে উস্কানি দিয়েছে, যেভাবে হেয় করে ভারতকে কথা বলেছে, একটা মরা মানুষ হলেও এতদিন একটা প্রতিবাদ করার কথা, কিন্তু ভারত কিছুই বলে নাই, ভারত চুপ করে আছে। কারণ ভারত জানে তার আভ্যন্তরীণ যে শত্রু আছে। আমি নিশ্চিত বাংলাদেশে যদি কোনোদিন ভারত হামলা করে, ফরিদ ভাই, আমি একটু আপনাকে থামাই। আপনি বললেন ভারত চুপ করে আছে, আমার কাছে ঠিক এমনটা মনে হয়নি। কারণ ভারত এই 5 আগস্টের পরে যখন 7 সিস্টার নিয়ে আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কথা বলেছেন, ফ্রান্সে থাকা অবস্থায় বলেছিলেন, বাংলাদেশে আসার পরে তো অনেক কিছু, এবং তৎকালীন ওই সরকারের প্রভাবশালী সাপোর্টার যারা এনসিপি, জামাতে ইসলামেরও কোনো নেতা ভারতের 7 সিস্টার এবং সিকিম নেক নিয়ে অনেক কথা বলেছেন। তখন আমরা একটা জিনিস দেখলাম যে ভারত বাংলাদেশ সীমান্ত লগোয়া এলাকাগুলোতে বেশ কয়েকটা সামরিক ঘাঁটি বলেন, কিংবা সামরিক ছাউনি বলেন, কিংবা সামরিক স্থাপনা বলেন, তারা এখানে একটা প্রস্তুতি নিয়েছে। অতীতে 54 বছরে কখনো ভারত এই অঞ্চলে এই ধরনের টার্গেট করে কোনো ধরনের সামরিক প্রস্তুতি নেয়নি। এই যে সামরিক, এবং ইভেন বঙ্গোপসাগরেও তারা তাদের যে নৌসেনা আছে সেই প্রস্তুতিও তারা রেখেছে, এয়ারের প্রস্তুতি রেখেছে, পদাতিক সব ধরনের প্রস্তুতি তারা ওইখানে নিয়ে বসে আছে। তারা তো নিশ্চয়ই বাংলাদেশকে তাদের বন্ধু রাষ্ট্র মনে করলে এই ধরনের প্রস্তুতি নিত না। নিশ্চয়ই কোনো সুযোগের অপেক্ষা করছে কিনা তারা,
তারা তাদের যে 2 বছর ধরে ওখানের যে প্রস্তুতি আমরা জানি না কতখানি, তারা কি কোনো সুযোগের অপেক্ষা করছে, সেই গ্রাউন্ডই কি ধীরে ধীরে তৈরি হচ্ছে কিনা, আপনার কাছ থেকে আরেকটু আলোচনা চাই। আপনার কথা সত্য যে তারা ভারতে বঙ্গোপসাগরে তারা অবস্থান নিয়েছে, আগের চাইতে শক্তিশালী, শক্তি বৃদ্ধি করেছে। তারা ওই চিকেন নেকের আশেপাশে সামরিক ঘাঁটি করেছে, বিমান ঘাঁটি করেছে, বা আরো করতেছে, কোনো সন্দেহ নেই। এটা তারা বাংলাদেশের জন্য করে না, এটা চীনের কে ঠেকানোর জন্য ওগুলো করেছে, বাংলাদেশের কে ঠেকানোর জন্য নয়। বাংলাদেশের বিরুদ্ধে তারা অফিসিয়ালি কোনো অ্যাকশন নেয় নাই এবং নিবে না, কারণ তারা অপেক্ষা করতেছে। আপনি যেটা বললেন সম্ভাবনা, সেটা সম্ভাবনা আরো পরে, এটা হলো তাদের লাস্ট অপশন। অর্থাৎ বাংলাদেশে তারা সামরিক অভিযান চালাবে, এটা হচ্ছে ভারতের সর্বশেষ অপশন। এটা তারা এখনই করবে না, কারণ তারা জানে যে বাংলাদেশের সাথে যদি যেতে হয় সেটা তাকে সর্বশেষ অপশন হিসেবে রেখেছে। তারা ভিন্ন ভিন্ন পদক্ষেপ, তারা বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণে যাবে না। বাংলাদেশে যদি এখন তারা হামলা করে, তাহলে সেটা ভারতের জন্য বুমেরাং হবে, এটাও ভারত জানে, জানে বলেই তো হামলা করে না। নইলে যেভাবে ভারতকে উস্কাইছে, আরে ভাই বললামই তো, একটা মরা মানুষেরও এগুলো বলেছে তারা, যে তারা তারা ঠিক সুস্থ থাকতে পারবে না, হামলা করে দিয়ে। বললামই তো, এটা যদি ভারত, যদি পাকিস্তান বা বার্মার মতো মগজ থাকতো, এতক্ষণ তো বাংলাদেশ টুকরা টুকরা করে ফেলতো। কিন্তু ভারত সেদিকে যাচ্ছে না এবং যাবে না। তারা সামরিক অগ্রাসনটা বা সামরিক আক্রমণটা সর্বশেষ অপশন হিসেবে রাখবে। তাহলে তার অপশন আছে, আরে ভাই কালকে যদি বাংলাদেশে তেল দেওয়া বন্ধ করে দেয়, জ্বালানি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে 3 মাসের মধ্যেই। পরশুদিন যদি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে। ভারত ঝুঁকি নিবে কেন? যুদ্ধ করা তো ভারতের জন্য ঝুঁকি। আমিও প্রথমে ভেবেছি ভারত কেন যুদ্ধে আসে না, এই করে না, সেই করে না। পরে দেখেছি ভারত এটা লাস্ট অপশন হিসেবে রেখেছে, এটা আমার ধারণা। তারা দেখলো যে আর তো তাদের ABCD অপশন রয়েছে। বাংলাদেশে জ্বালানি বন্ধ করে দিতে পারে, বাংলাদেশের সাথে বর্ডার সিল করে দিতে পারে। বাংলাদেশের বর্ডার সিল করে দিলে তো সুরাকার বাড়ি না, 1 কোটি লোক বাংলাদেশে নাগায় থাকবে, এদের তখন এগুলো বাংলাদেশে প্রভাব পড়বে না। এমনি তো ফরিদ ভাই, তার মানে ভারত যেটা বলছেন যে সামরিক কোন ধরনের আগ্রাসনের সম্ভাবনা খুবই কম, তার মানে আমরা কিছুটা ঝুঁকিমুক্ত এদিক থেকে। আর যে অর্থনীতির কথা বললেন, যে বাংলাদেশের জ্বালানি সহ নানা দিক, যেসব কানেক্টিভিটি আছে সেগুলো বিচ্ছিন্ন করে দিয়ে, তার মানে একটা বাণিজ্য যুদ্ধ বা এই ধরনের একটা, কি বলে এটাকে, যেটা আপনার চ্যানেলে বলার কারণে, ওইটা মনে তো আছে, আপনার চ্যানেল গায়েব করে দেওয়া হয়েছিল, আমরা তো মনে আছে। ওই প্রথম দিনে আপনার চ্যানেলে সম্ভবত এটা আমার প্রথম বক্তব্য ছিল, আমি তো বলেছি যে ফুড চেইনটা কেটে দিবে, যেটা কেউ কেউ সেটা কাট করে পরে ভারতীয় একটা ইউটিউব চ্যানেল, প্রখ্যাত ইউটিউব চ্যানেলে, সেটা আপনার জানেন, গুহদার চ্যানেলে সেটা প্রচার করেছিল বলে আমরা জানি, তো আমাদের ভিডিও গায়েব করে দেওয়া হয়েছে, আমাদের, আপনার কাছে নাই, আমার কাছেও নাই। সেখানে আমি বলেছি যে জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। ফুড চেইনটা কেটে দিলে এই দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে বাংলাদেশে। কালকে আমি বলেছি ফুড চেইন কাটতে হবে না, ভারত, মানে আপনি তখন বলেছিলেন যে ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে, অনেকটা কথাটা এরকমই ছিল। জাস্ট তাদের কাছে এমন এমন উইপন আছে, যুদ্ধ করা লাগবে না, তারা এমনিতেই বাংলাদেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব ফেলতে পারবে, যাতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যদি শত্রুতাপূর্ণ আচরণ করে বা ওই ধরনের চিন্তা তারা করে, যদিও আমরা আশা করি না, আমরা চাই যে আমরা আমাদের সকল প্রতিবেশী, আমি এমনকি মিয়ানমারের সাথেও আমাদের সুসম্পর্ক ভালো থাকুক, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ফরিদ ভাই, আপনার কাছে আবার আসবো, আমি রফিক ভাইয়ের কাছে একটু যেতে চাই। রফিক ভাই, যে কথাটা আলোচনা করছিলাম, ফরিদ ভাই মোটামুটি একটু পজিটিভলি বলেছেন, যেটা আমার বেশ ভালোই লেগেছে, যে ভারত যেভাবে আমরা মিয়ানমারে তাদের সার্জিক্যাল স্ট্রাইক করতে দেখেছি, বিশেষ করে ওই যে বিচ্ছিন্নতাবাদী দল, এখন দিল্লির লালকেল্লার যে সন্ত্রাসী হামলা, সেই হামলার সাথে বাংলাদেশে যে QIS এর কথা জাতিসংঘ বলছে, তাদের একটা যোগসূত্র আছে। এখন ভারত যদি কোনো কারণে মনে করে যে এই হামলাগুলো বাংলাদেশ থেকে এই জঙ্গিরা করছে বা এই লোকগুলো করছে, এবং তাদের ঘাঁটি আছে সীমান্তে বা এই জায়গায় সেই জায়গায় বলে, ভারত চাইলেই তো কোথাও কোথাও একটা সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে হতে পারে। এমন ঘটনা কি কেউ কেউ বলছে, সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, অনেকে বলতেও শুনেছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেহেতু দু দেশের মধ্যে সম্পর্কটা অনেক খারাপ পর্যায়ে চলে গেছে বা তিক্ত একটা সম্পর্ক দেখা দিয়েছে। এখন আমার কথা হলো, বা আমার জানতে চাওয়া, যে এই যে মন্তব্যগুলো আসছে, এই মন্তব্যগুলোর যৌক্তিকতা কতখানি, সংক্ষেপে যদি একটু আলোচনা করেন।
রফিক। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। মাসুদ ভাই, আপনার চ্যানেলে তো আমার শুরু, আপনার চ্যানেলে তখন ইউনুস আমল জমানা ছিল, তখন কিন্তু বাংলাদেশের যে পক্ষটা, একটা পক্ষ যে সব প্রশাসনই বলতে পারেন, ইউনুস যেহেতু সরকারে ছিল, ইউনুসের পক্ষ, ইউনুস নিজে যেভাবে ভারতকে উস্কানি দিত, তখন তো আর ফরিদ ভাইয়ের সাথে পরিচয় ছিল না, ফরিদ ভাইয়ের বক্তব্য আমি শুনতে পারি নাই তখনই আপনার ভিডিওগুলি পিছনের দিকে যদি যান দেখবেন, আমি সবসময় বলছি যে ভারত বাংলাদেশে কোনোদিন আক্রমণ করবে না। এবং একজন আমাদের এখানে অনুষ্ঠানে আসতো ভারতীয় এক সাংবাদিক, উনিও কিন্তু বলতো যে আক্রমণ করবে, কিন্তু আমি বলতাম যে না, এটা আক্রমণ করবে না, করার দরকারও পড়বে না। ফরিদ ভাই যেটা বিশ্লেষণ দেয়, এই বিশ্লেষণটা কিন্তু আমার কাছে, ভারত বাংলাদেশে আক্রমণ করার কোনো দরকার নাই তো ভাই। আপনার ভারতের সাথে আমাদের যে বাণিজ্য হয়, ধরেন আমরা যদি $2 বিলিয়ন আপনার এক্সপোর্ট করি, আমাদের টোটাল এক্সপোর্ট হলো 48 বিলিয়ন বা সামথিং, আর কমে গেছে ইদানিং কাল। কত পার্সেন্ট হয় 2 বিলিয়ন হইলে 48 বিলিয়ন মধ্যে? আর ভারতের আপনার এক্সপোর্ট হলো প্রায় 900 বিলিয়ন সারা বিশ্বে। বাংলাদেশে এক্সপোর্ট করে ইউনুসে আওয়ামী লীগের সময় করতো 9.5 বিলিয়ন, আর ইহন ইউনুসের সময় করছিল 13.5 বিলিয়ন বা 13 বিলিয়ন বা আশেপাশে, এখনো এই সেম অবস্থায় আছে। এখন আপনি ভারত যদি সাপ্লাই চেনের কথা যারা বললেন, আপনি একটা দেখেন তো, শুধু কালিয়ায় একটা কাঁচামরিচ হয়ে গেল 400 টাকা কেজি। যখনই ঘোষণা দিল সাথে সাথে আপনার একদিনের মধ্যে কাঁচামরিচ এসে গেল 9 টন। আচ্ছা, সাথে সাথে পরের দিনে আপনার এটা এসে বললো 200 টাকার কাছাকাছি। এখন 200 টাকার মধ্যে আপনার কাঁচামরিচ কিনা যায়। যদি এই কাঁচামরিচটা দিয়ে এই মুহূর্তে যদি আপনার ইন্ডিয়া থেকে যে না হইতো, এই কাঁচামরিচ 700-800 টাকা কেজি হইতো নিশ্চিত। এটা একটা বড় উদাহরণ। আরেকটা দেখেন আপনার এই যে তেলের যে পেট্রোল কি পর্যন্ত সরকার আনতেছে সেটা কিন্তু আমরা নিজেরা জানি না, কারণ তথ্যটা দেয় না। ইউনুসে না, এই সরকারের প্রথম দিকে তথ্যটা পাওয়া গেছিল যে প্রথম মাসে আসছিল 25,000 মেট্রিক টন, 25,000 মেট্রিক টন ক্যাল করেন ডিজেল। এরপর পরের মাসে আসছে 40,000 মেট্রিক টন ডিজেল। আবার এই মাসে অলরেডি আসছে 7,000 মেট্রিক টন, এবং সরকার অনেক বেশি চাইছে। আর ভারত সরকার বলছে যে আমরা আমাদের প্রোডাকশন বা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা চিন্তা করে দেখবো কতটুকু দেওয়া যায়। আর বাংলাদেশ সরকার কতটুকু চাইছে এটা কিন্তু বাংলাদেশ সরকার সীমানা দেয় নাই, তার মানে অনেক বেশি চাইছে। আর আমাদের এই মুহূর্তে জ্বালানির মারাত্মক ক্রাইসিস। এখন আপনি যে বলতেছেন আক্রমণ করার দরকার নাই তো ভাই, আমাদের অনেক কিছুই কিন্তু ভারত থেকে আসে। আরেকটা জিনিস বলি আপনাকে, আপনার গার্মেন্টসে যে গার্মেন্টস নিয়ে আমরা চিল্লাচিল্লি করেন, বাংলাদেশের অর্থনীতি দিয়ে চিন্তা করেন, বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে দাঁড়ায় আছে? গার্মেন্টস এর এক্সপোর্টের উপরে দাঁড়ায় আছে, তাই না? আমি যতটুকু জানি 85% এক্সপোর্ট, মানে টোটাল এক্সপোর্টের 85% হলো গার্মেন্টস পণ্য। সেই গার্মেন্টস পণ্য আপনার মূল র মেটেরিয়ালস আসে হলো আপনার যে তুলাটার ম্যাক্সিমামটা ইন্ডিয়া থেকে আসে। আপনি তুলা আপনি অন্য দেশ থেকে আনতে পারবেন, চায়না থেকে আনতে পারবেন, পাকিস্তান থেকে আনতে পারবেন, কিছু আনা হয়ও, কিন্তু ওটা আপনার কস্টিং অনেক বেশি পড়বে। বা আমেরিকা থেকে আনবেন অনেক বেশি পড়বে। ওই দামি যদি আপনার তুলা এনে আপনি যদি কাপড় তৈরি করেন, তাহলে আপনার এমনিতে কিন্তু বর্তমানে আপনি একটু খুঁজে দেখেন, আমাদের দেশের যে কাপড় যে ইউরোপে যায়, এখন কিন্তু অনেক সাপ্লাই বেড়ে গেছে ঠিকই, কিন্তু আপনার মার্জিন কমে গেছে, মানে আগের চেয়ে লাভ কমে গেছে। এখন আপনি বেশি দামে যদি আপনার র মেটেরিয়ালস কিনে যদি আপনি কাপড় তৈরি করেন, তাহলে আরো থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, সুতাও আসে আমাদের দেশে, সুতার ফ্যাক্টরি কিন্তু বেশি না, কিন্তু খুব কম। এই সুতাও কিন্তু ভারত থেকে আসে। এইগুলি যে ব্যাপার আছে, আরো অনেক ব্যাপার আছে যেগুলো আপনার অনেক আপনার সময় যদি সিজনাল যে কিছু প্রোডাক্ট আছে, যেমন এই মুহূর্তে কাঁচামরিচের সমস্যা, কাঁচামরিচের আপনার আনতে হয়েছে। আবার কোন সময় দেখবেন চাউলের সমস্যা। সর্বোপরি বাণিজ্য বাংলাদেশের আমদানি ভারত থেকে না করলে অনেক বেশি কস্ট দিয়ে অন্য দেশ থেকে আনতে হয়, ট্রান্সপোর্ট খরচ অনেক বেড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়। এইটাই তো বোঝাতে চাচ্ছেন, যার কারণে আমাদের ব্যবসার উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, তাহলে সুতরাং আপনার তো আক্রমণ করার দরকার নাই। এখন আক্রমণ আমি কিন্তু এই জিনিসটাই শুধু আসলে সবকিছুই তো এটার উপর ডিপেন্ড করে। আপনি তো না বলতেছেন, আপনি তো বলছেন যে ওই যে ভারতে আপনার ওই সীমানাতে আপনার সেনাবাহিনী করছে, ক্যাম্প করছে, করছে। শুনেন, ভারতে কিন্তু অনেক আগের থেকে কিন্তু তাদের টোটালি আমাদের 4090 না 93 কিলোমিটার যে সীমান্ত আছে, এর মধ্যে আপনার 600 সামথিং বা 650 কিলোমিটার ছাড়া বাকিটা পুরোটাই কিন্তু কাঁটাতারের বেড়া অলরেডি হয়ে গেছে গা। অনেক আগে থেকে কাঁটাতারের বেড়া তৈরি করতেছে, কারণ আমাদের দেশের মনোভাব কিন্তু
ভারতীয়রা কিন্তু বুঝতে পারছে অনেক আগের থেকে, যেখানে অনেক দিন আগে থেকে কাঁটাতারের বেড়া তৈরি করতেছে। আপনি মেঘালয় সীমান্তে যান, আমি ঘুরে আসি, অনেক উঁচু আপনার কাঁটাতারের সীমান্ত অলরেডি বেড়া দিয়ে দিছে। সুতরাং তারা কিন্তু এই জিনিসটা বুঝতেছে যে আমাদের দেশের মনোভাব, যেমন আপনি আজকে বলি যে পিউ রিসার্চ সেন্টার একটা ইয়া আছে, ওই যে আমেরিকান নাকি একটা ইয়া, সেটা একটা ডাটা বের করছে যে বাংলাদেশের মানুষ কত, ভারতের মানুষকে কত % পছন্দ করে, আর ভারতের মানুষ বাংলাদেশের মানুষকে কতটা পছন্দ করে। আমি বলে একুরেট তথ্য না হোক, যে তথ্যটা তো আছে যে মানসিকভাবে পাকিস্তানের মানুষ বাংলাদেশকে কিভাবে আপনার পছন্দ করে কিনা, নেগেটিভ কিনা পজিটিভ, আর বাংলাদেশের মানুষ পাকিস্তানের প্রতি পজিটিভ। এটা ধরেন আমাদের যে পিউ রিসার্চ সেন্টারের যে রিপোর্টটা আছে, এটা নিয়ে আমি পুরোটা একমত না, তবু আমি এটা কাছাকাছি তো অবশ্যই আছে যে 2024 আগস্টের আগে তখন ছিল বাংলাদেশের মানুষের মনোভাব ভারতের প্রতি পজিটিভ ছিল 56%, এখন নাকি কমে আইসা পড়ছে 49%। আমরা এটা এই জন্যই আমার দ্বিমত, ধরেন 56% আছে, 56% 60% আছে, জরিপের কথা বাদ দিলাম, 60% মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভারতের প্রতি পজিটিভ। এখন এই জরিপটাকে নাকি আবার বলছে বাংলাদেশ মিডিয়াতে সুন্দর করে আজকে 2-3 দিন ধরে আজকেও ফলো করছে, আজকেও শুধু ফলো করে বলতেছে যে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাব। আবার আরেকটা আজকে ডাটা দিছে, ভারতের যে মুসলমান, আমি বলি আপনাকে খুব সুন্দর একটা, আমি একটা ভিডিও করবো আজকে, ভারতের যে মুসলমান আছে এরাও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। তার মধ্যে এই রিপোর্টের মধ্যে আছে, আমাদের একটু আগে আমাদের মিডিয়াতে আসছে আপনার স্টিকার আসছে, কার্ড, যেটা ফটো কার্ড বলে, ভারতের মুসলমানরাই নাকি আমাদের 41% আপনার পছন্দ করে। ভারতের যদি টোটাল যে 100% মুসলমান থাকে, এর 41% মুসলমান শুধু পছন্দ করে বাঙালিদেরকে পছন্দ করে। তাহলে বুঝেন, তাহলে ভারতের মুসলমানরাই তো আমাদের পছন্দ করতেছে না, অথচ আমরা কি ধরনের রিপোর্ট করি, কথা বলি। দেখেন ভারতের 41% মুসলমানই তো শুধু খালি পছন্দ করে, বাকি তাহলে কত পার্সেন্ট হলো? 59% মুসলমান ভারতের, তারা বাঙালিদেরকে বাংলাদেশকে পছন্দ করে না। আর হিন্দুরা করে না হলো 23%, দেখলো না 25%, মানে 25% মানুষ পছন্দ করে, বাকি মনে পছন্দ করে না। এখন দেখেন টোটাল ডাটা মিলায় দেখা গেল যারা মুসলমান, আমরা এই দেশের থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান বলতে হয়ে যায় কি জানি, হার্ট ফিল করি, মাথা নষ্ট হয়ে যায়। পাকিস্তান হলে আমরা সবকিছু দেয়ালতে রাজি আছি। ফরিদ ভাই তো বলবেন আপনি এটা সুন্দর করে বলতে পারেন, আমি ওগুলো বলি না। মানে পাকিস্তান হলে আমরা সব, মানে আমাদের বর্তমান মিডিয়াগুলি এমন ভাবে প্রচার করে। আমি একটা জিনিস আজকে পাইলাম, আপনার এনটিভি অনলাইনে আপনার একটা ইয়া আছে, ইয়া দিছি আপনার মানে সংবাদ প্রচার করছে যে ভারত নাকি আমাদের টোটাল এনার্জি সেক্টরকে গলার মধ্যে দড়ি লাগাই আছে, পায়ের মধ্যে দড়ি লাগাই আছে এবার শেখ হাসিনার সহযোগিতা। সে বলতেছে যে 16% এনার্জি নাকি ভারতের থেকে আসে, বিদ্যুতের কথা বলছি। বিদ্যুৎ কিন্তু আমাদের এখানে যদি 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, ভারত থেকে আসে মাত্র 1600, তাহলে কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয়? তাহলে এখন এই বিদ্যুৎ যদি না থাকতো, এই 1600 মেগাওয়াট যদি না আসতো, তাহলে কি অবস্থা হইতো? আর ভারতের সহযোগিতা আনতেছিল ইয়ার থেকে, ওই যে নেপাল থেকে। মানে এইটাকেও সে নেগেটিভ ভাবে প্রচার করতেছে, মানে ওই শেখ হাসিনা বিদ্যুৎ সেক্টর ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, মানে ওদের কাছে আপনার জিম্মি হয়ে গেছে। মানে প্রচারের যে নেগেটিভ সাইডটা সেটা আমি বলতেছি। এখন আমি এটা শুনছি, এটা কি আর ভারতীয় জনগণ শুনতেছে না? বলেন আপনি, ভারতীয় জনগণ শুনতেছে, তারা বাংলা ভাষাভাষী যারা আছে এরা শুনতেছে না এই প্রচারটা? এই যে আমাদের এনটিভির অনলাইনে বললো আমাদের টোটাল এই আপনার বিদ্যুৎ আসে হলো ভারত 1600 মেগাওয়াট। কত পার্সেন্ট হয় আপনার? এই পার্সেন্টেজ হলে বুঝতে পারতাম, আপনি যদি বাইর করে দিতে পারতেন তাহলে আপনার দর্শকরা শুনতে পারতো। আমাদের যদি 1600 মেগাওয়াট যদি চাহিদা হয়, পার্সেন্টেজের তো দরকার নাই। আমার যেটা আপনি বললেন যে ভারত থেকে বিদ্যুৎ আসে, আবার ভারতের মাটি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আসে, এর মধ্যে আবার নেপাল থেকে বিদ্যুৎ বাড়ানোর প্রস্তাবও দিয়েছে। ভারতের সঞ্চালন লাইনের ভিতর দিয়েই কিন্তু বিদ্যুৎটা আসে, ওই লাইনটা আমাদের না, ওটা ভারতেরই। তো ভারতের আবার সঞ্চালন লাইনের ক্যাপাসিটির সমস্যা আছে, সেই কারণে মানে এখন বলছেন যেটা বললেন, জি বিদ্যুৎ যেটা ভারত থেকে আসে এটা বাংলাদেশ থেকে নেগেটিভ প্রচার করে, বেশ ভালো। আমরা কেন ভারতের কাছ থেকে এই বিদ্যুৎ আনছি, কেন আমরা এই চুক্তি কেন বাতিল করে দিলাম না? আমরা ভারতের উপর দিয়ে নেপাল থেকে কেন বিদ্যুৎ আনি? আমরা ভারত থেকে কেন এখন জ্বালানি তেল আনি?
আমাদের এই যে টাকাগুলো আমরা ভারতকে কেন দিচ্ছি? আমার দেশের টাকা, যে দেশকে আমি শত্রু মনে করি, আমি মনে করি সে ভালো না, তার সাথে কেন তাকে তো আমরা গালাগালি করতেছি সকাল সন্ধ্যা দুপুর 5 বেলা রুটিন করে। তো ওদের কাছ থেকে আমার এত কেনাকাটার কি প্রয়োজন, কেন আমরা করছি? আপনার কি মনে হয়? না, এই কথাটা বলছি আপনাকে, যে এই যে একটা প্রচারটা দিয়েছেন, এই প্রচারটা জনগণের কাছে যায়। এখন এই যে মনোভাবের কথা বললাম, মনোভাব তো সাধারণ জনগণের মনোভাব, এরা এই পিউ রিসার্চ সেন্টার বলছে এটা, আমি এতটুকু অথেন্টিক না হলে তো অথেন্টিকের কাছাকাছি তো আছে, 80% অথেন্টিক হতে পারে। কিন্তু আমাদের অনলাইন মিডিয়াতে তো সে প্রচার করছে, যারা সচেতন তারা শিক্ষিত মানুষ, তারা প্রচার করতেছে। এটা কি বাস্তবে আসলে কি ঠিক? আপনি যেখানে কাঁচামরিচ আপনি কেন আনতে গেলেন, 1000 টাকা কেজি আপনি খাইতেন, মানে ইন্ডিয়া পাকিস্তান দিয়ে নিয়ে আসতেন, এটা তো আর বলে না। আবার ডিজেল পাইপলাইন দিয়ে আবার কেন ইন্ডিয়াতে আনতেছেন, সেটা তো বলে না। বলতেছে যে এনার্জি সেক্টরকে, শেখ হাসিনার ওই সময় ফ্যাসিবাদের যেটা বলা হয়, ওই সময়ে ভারত থেকে আমাদের আমদানি হতো 7 থেকে 9 বিলিয়ন ডলারের, এখন সেটা 14 থেকে 23-24 বিলিয়ন ডলারে চলে গেছে। তো আমরা এই টাকাগুলো ভারতকে কেন দিচ্ছি? ভারতের আমি সেটাই তো বলছি নাকি উপরে যখন আমরা বলছি এই দিল্লি না ঢাকা, ওদিকে টাকাগুলো হুড় করে ভারতকেই দিয়ে দিচ্ছি, কারণ কি? আমি এই কথাটা একটু জানতে চাচ্ছি। না, শুনেন, কারণ কি, এটা তো কারণটা এরা একমাত্র জানে। আমি একটা কথা বলি, কারণটা শুনেন, আমি সবসময় বলি যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী। আমাদের প্রায় জিনিসের জন্য ভারতের কাছে আপনার যেতে হয় বিপদের সময়। আপনি সবসময় না আনলেন, কিন্তু এমন একটা সময় আসে তখন কিন্তু না এনে উপায় নেই। এটা হলো কাঁচামরিচ, এটা হলো জ্বলন্ত উদাহরণ হলো আপনার ডিজেল। সবসময় আনলেন না, কিন্তু আনতে হবে। বছরে কোনো না কোনো সময় এটা সেটা আনতে হবে। মানে সারা সময় আপনার বিপদের জিনিসগুলি আনতে হবে, আপনি নর্মাল জিনিসগুলি না আসে। কিন্তু ভারত কি এরকম কোনো জিনিস আছে বাংলাদেশের কাছে কি আপনাদের কাছে আবেদন জানাইছে, বা আমাদের অনলাইন মিডিয়াতে বা কোনো মিডিয়াতে বলছে যে ভারত তো জরুরি ভিত্তিতে এই সাহায্য চাইছে, নাহলে তাদের দেশ চলতেছে না? তো তাই নাই। তাহলে এই যে প্রচারণাটাতে করে আমাদের যে এই মিডিয়া, আমাদের তো 24 আন্দোলনের ভিত্তিটাই ছিল সমতার ভিত্তিতে। তো আমাদের সমতাটা কোথায় হলো? যেখানে আমার 1.5 থেকে 2 বিলিয়ন সেখানে রপ্তানি হয়, আমি 14 থেকে 25-23 বিলিয়ন আমি আমদানি করি। সমতাটা কোথায় হলো? আমি এই সমতাটা কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই। সমতার শুনেন, আপনি এটা 2 বিলিয়ন না, 1.93 বা 2 বিলিয়ন ছিল শেখ হাসিনার আমলে, বুঝছেন? আর ইনপুট হইতো আপনার 9 পয়েন্ট বা সামথিং প্লাস। আর এই ইউনূস সরকার এবং এই সরকার দুইটা যদি মিলে চিন্তা করেন, ইউনূস সরকারের আমলে আপনার এটা এক্সপোর্ট কমে গেছিল, $1.7 এসে পড়ছিল আমাদের এক্সপোর্টটা, মানে আমাদের এক্সপোর্ট কমে গেছিল, কিন্তু ইনপুট বাড়ছে। এখনো কিন্তু এখন নতুন করে কিন্তু ডাটা, আমাদের যেহেতু ডাটা তো আমরা তো বের করা মুশকিল। ডাটার অনলাইন মিডিয়াতে যখন আসে, আমরা তারা বিভিন্ন মিডিয়া থেকে আসে, তখন আমরা পাই। কিন্তু এই ডাটাটা দেয় না যে বর্তমান সময়ে এক্সপোর্টটা ইন্ডিয়াতে কত আছে। তবে আমি যতটুকু জানি এক্সপোর্ট ইন্ডিয়াতে কম, কিন্তু ইনপুট বেশি। আমি কয়েকদিন আগে পাইছিলাম যে $13.5 বিলিয়ন উপরে আছে এক্সপোর্ট, মানে ইনপুট। মানে আপনি সারাদিন গালাগালি করবেন ফরিদ ভাইয়ের কথা, কিন্তু আপনার ঠিকই রাত রেখে বসে থাকবেন, ভাই দেন, উপায় নাই। এটা হলো আমাদের চরিত্র। এটার জন্য এই যে কালকে আপনি পরশুদিন একটা ভিডিও করলাম না, ওইখানে একজনে এসে কমেন্ট করে করলে কি, যে আপনি তো মুসলিম বিদ্বেষী বা মুসলিমের মানে মুসলিম ছাড়া ওদের সাথে ওদের পক্ষে কথা বলেন। আরে ভাই, আমি কার সাথে কার পক্ষে কথা বলবো, কার সাথে আমার বিবেক, মানে ওরা এই যে কালকে বলছিলাম না পরশুদিন, ফরিদ ভাই শুনুক আজকে, যে আমার ভাগ্য ভালো ওদের, আমার যদি দাড়ি যদি না থাকতো তাহলে নাস্তিক বানায় ফেলতো, ভারতের দালাল বানায় ফেলতো। বিপদ বলছে একটা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে আবার নামাজও পড়ে বলে, ওই লোকটা কিভাবে এটা বলি। ওই জন্য ওই এমন ভাবে আপনি যে কাট ভিডিওটা দিছিলেন, ওই ভিডিওটা আপনি দেখেন, একটা কমেন্ট কিন্তু আছে এরকম আমার বিরুদ্ধে, মানে ডাইরেক্ট নাস্তিকটা বলতে পারে নাই, দুর্ভাগ্য ওদের জন্য। এখন আপনি সারাদিন ভারত বিদ্বেষী কথা বলবেন, কিন্তু আপনার ভারতের কাছে আপনার যেতে হয়। যেমন আপনি এখন অনলাইন মিডিয়াতে একটা নতুন করে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবে মোটামুটি একটা ফাইনাল। এখন নতুন করে আজকে কি করছে, আয়সা দেখলাম দিছে যে 3 নাকি শর্ত দিছে। এই শর্ত যদি ভারত পূরণ করে তাহলে শুধু ভারত সফরে আমাদের প্রধানমন্ত্রী যাবে। এটা নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়ে গেছে। আমরা তো সমালোচনা করেন যোগ্যতা কম,
এটা ফরিদ ভাইয়ের যোগ্যতা বেশি, এটা ফরিদ ভাই করতে পারবো। তবে আমি একটু বলি আর কি, আমার কিছু যোগ্যতা আছে একটু বলি। আপনি ভাই যে কোনো সমস্যা হইলো ফরিদ ভাইয়ের সাথে, ধরুন সমস্যা আমার হইলো, আপনার সাথে সমস্যা হইলো, তখন আমরা বৈঠকে বসবো তিনজনে মিলে, একজনের মধ্যস্থকারী হোক বা যে কোনো হোক, বা দুই যে তিনজন বললাম, পয়সা আলোচনা করবো যে ভাই আমার এই সমস্যা, তুমি এটা আমার সমাধান করো, ভাই আমার এই সমস্যা, তুমি এটা সমাধান করো, তাহলে একটা আলোচনা হয়। এটাই তো ভারতীয় যে বিজ্ঞ বাংলাদেশে যে আপনার পররাষ্ট্র বর্তমানে ইয়ে আছে, ভাই শেষ রাষ্ট্রদূত রাষ্ট্রে, আমরা আমি শেষ করে দিলাম। টিবিডি সাহেব যে বললো কি বলছো, অনেক কিছু পাশাপাশি তাদের সাথে নিশ্চয়ই হয়েছে, উনি কিন্তু একটা কথা বলছে, দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। পজিটিভ কিন্তু অলরেডি আছে, কিন্তু এখন এসে নতুন করে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় থেকে যে 3টা শর্ত আছে, এই তত্ত্ব মানলে তাহলে ভারত সভায় যাবে। ভাই এখন আমি আর কি বলবো, বলার কিছু নাই, কারণ সবকিছুর একটা সীমা আছে। রফিক ভাই, এটা আমরা পরীক্ষার কাছ থেকে শুনবো। রফিক ভাই যেটা শেষ, আমি শেষ করে দিই, আপনি শুনেন বলি আপনাকে, যুদ্ধ, এটা যুদ্ধ যদি থাকতো তাহলে আপনি আগে ধরা গেলাম, যেহেতু আমি একটু বেকায়দা অবস্থায় থাকি, এত কিছু বলা সম্ভব নয়, পারবো ঠিকই, কিন্তু কঠিন একটা। রফিক ভাইয়ের কাছে যাই, ফরিদ ভাইয়ের কাছ থেকেও এই ব্যাপারেই একটু জানতে চাইবো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর বাতিল করেছেন, এমন খবর প্রচার হচ্ছে দেশীয় মিডিয়ায়। বাংলাদেশ নাকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন, বাংলাদেশ নাকি 2টি শর্ত দিয়েছে ভারত। 1 নম্বর শর্ত হলো শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, কি বলে, প্রত্যার্পণ। দ্বিতীয় শর্ত হলো হাদির খুনিদের প্রত্যার্পণ, মানে যেটা তুলে দেওয়া সরকারের, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর। এখন আমার প্রশ্ন হলো, এই যে প্রধানমন্ত্রী সফর বাতিলের কথাটা যখন আসলো, তখন আমার মনে প্রশ্ন জাগছে যে ভারত কি আমাদের বাংলাদেশের এই শর্তগুলোকে ইগনোর করলো? ফরিদ ভাই, আপনার মতো করে এইটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত হইলো যে হাদিরে যে খুন করছে ভারতের খুনিরা, হাদির খুনিরা যে ভারতে আছে, এটা বাংলাদেশ কিভাবে জানলো? নাম্বার 1, বাংলাদেশ কি এই ওই হাদির খুনের ব্যাপারে কোনো রায় দিছে, চার্জশিট দিয়েছে? কেমনে জানলো যে কে খুন করছে? এটাই তো বলতে পারবে না তারা। বরং আমরা হাদির ভাই বোনকে বলতে শুনেছি যে হাদির খুনিরা জানাজার প্রথম কাতারে আছে, তাহলে তো জামাত, বিএনপি, এনসিপি এদেরকে অ্যারেস্ট করতে হবে। এগুলো তো ফাত্রামি, মানে না যাওয়ার, ভারতে না যাওয়ার, ভারতে না গেলে তারেক রহমান যদি ভারতে না যায়, তো ভারতের কি মহাভারতটা শুদ্ধ হয়ে যাবে? বরং বিপদে পড়বে তারেক রহমান। এই যে এত যে দুর্বুদুর করে, এত ফাত্রামি করে, ওই যে আমাদের ভুইয়া সাহেব বললেন যে সারাদিন ভারতের গালি দেয়, সন্ধ্যাবেলায় কয়েক পেটে তো ভাত নাই, কটা ভাত দাও, ঘরে তো বাতি জ্বলে না, একটু কেরাসিন দাও। ফাত্রামি ছাড়া তো এগুলো আর কিছু না। এই যে কারেন্টের কথা নিয়ে, বিজলির কথা নিয়ে, গ্যাসের কথা নিয়ে কত ফাত্রামি করতেছে। এরা যদি এতই মুরত থাকে, বিদ্যুৎ পাকিস্তান থেকে আনা লইতে হয়, গ্যাস ডিজেল পাকিস্তান থেকে আনা লইতে হয়। পাকিস্তান পেয়ারা ভাই, ইসলামী পাকিস্তান, ওইখানে ফু দিলেই তো ডিজেল হয়ে যাবে। ওইখান থেকে চাল ডাল নুন তেল আনা লইতে হয়। আবার শুনলাম আমাদের শিক্ষামন্ত্রী বলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নাকি সবচেয়ে ভালো। তাহলে বাংলাদেশে এত স্কুল কলেজ মাদ্রাসা দরকার কি? সব পাকিস্তানে যায় পড়ালেখা করুক। আবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এও নাকি বলে যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। তাই ভিসার জন্য তো কোনোদিন পাকিস্তানে গিয়ে জামাতিদেরও তো লাইন দিতে দেখি না। এই দেশের যে সবচেয়ে পেয়ারা পাকিস্তানি, যেটা স্বঘোষিত পেয়ারা পাকিস্তানি, সে সাংঘাতিক ইলিয়াস, সে তো আমেরিকা যায় বসে আছে, ও তো পাকিস্তান যাবে না বলেও। ওরা যদি পাকিস্তান মাগনা চিকিৎসা করে তারপরেও তো যাবে না। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে পাকিস্তান নাকি সবচেয়ে শিক্ষা ব্যবস্থা ভালো, তো যায় না কেন? এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি, ফাত্রামি, এগুলো তারা বলবেই। তারেক রহমান যদি ভারতে না যায়, ভারতের কি ঠেকাটা পড়ে, কি লসটা হয়ে যাবে ভারতের, বুঝবে তো না যাওয়ার পরে। তারেক রহমান না যাওয়ার পরে না বুঝবে। ওই যে ভাবির পোলাদের জন্য, আমার আরেক ভাবির পোলা বলছে কি যেন পারভেজ মলম নাকি গার্বেজ মলম, সে বলেছে যে আত্মহত্যা করবে, এরকম নাকি বলেছে। আবার কেউ বলেছে তার যাওয়া উচিত না। তো শেখ হাসিনাকে ফেরত দিবে কেন? কি কারণে ফেরত দিবে? কি কারণে? তারা বলুক যে এই কারণে ফেরত দিবে, যে শেখ হাসিনা হত্যাকারী, এই জন্য। শেখ হাসিনা যদি তাদের ভাষায় 800 হত্যাকারী হয়, তাহলে 30 লক্ষ হত্যাকারীকে নিয়ে তো তারা সংসদে বসে থাকে। এত তো একটু লজ্জা থাকা উচিত। শেখ হাসিনাকে তারা চাবে, তারা এমন হত্যা মামলায় তাকে আসামি করেছে, ফাঁসি দিয়েছে, দণ্ড দিয়েছে, যে তার মধ্যে 300-400 জীবিত উদ্ধার হয়ে আসছে, জিন্দা শহীদ। চার্জশিটে নাম নাই, পোস্টমর্টেম রিপোর্ট নাই। এই আধুনিক যুগে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া
কোন হত্যা মামলা আপনি দায়ের করতে পারবেন? রায় দেওয়া তো মক্কা বহুদূর, রায় দেওয়া তো বহুত দূর। মনে করেন আমার নামে আপনি মামলা করলেন যে শেখ ফরিদ XYZ কে মেরে ফেলেছে, তাকে রায়ও দিলেন ফাঁসির। যদি আমার উকিল বলে ভাই পোস্টমর্টম রিপোর্টটা দেন, যদি বলবেন নাই, ওই মামলা আদালতে টিকবে, এটা তো লোয়ার কোর্টে বাতিল হয়ে যাবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট লাগবে না। তো এটা তো শেখ হাসিনার নামে, জননেত্রী শেখ হাসিনা বা যাদের এই জুলাই সন্ত্রাসীদের হত্যার নামে যে মামলা, এর মধ্যে তো অর্ধেক আওয়ামী লীগ আছে, এর মধ্যে খোদ জুলাই সন্ত্রাসীরা নিজেদেরই মেরে ফেলেছে। যাত্রা বাড়িতে একটা দর্শককে জুলাই সন্ত্রাসীদের পিটিয়ে মেরে ফেলেছে, সেটাও জুলাই শহীদ। গাজী টায়ার ওইখানে গিয়ে লুট করতে গিয়ে পুইরা মারা গেছে, সেটাও শহীদ। আওয়ামী লীগের লোককে মেরে ফেলেছে, ছাত্রলীগের মেরে ফেলেছে, তাদেরকেও জুলাই শহীদ বানিয়েছে। আবার আরেক জুলাই শহীদ তো সৌদি আরব গিয়ে ঘুরতেছে, আরেক জুলাই শহীদ দেখলাম বাংলা ভিশন টিভিতে এসে পডকাস্টে সাক্ষাৎকার দেয়। তো এগুলো মামলা দিয়ে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? এই মামলার কোনো বৈধতা আছে? যার সাক্ষীরা বলতেছে তারা জানেই না, বাদী বলে চিনে না, তাহলে সেখানে এই মামলাতে আপনি শেখ হাসিনা, সেই মামলায় শেখ হাসিনাকে চান? এত সস্তা। আর হাদির খুনির কথা যেটা যে শর্ত দিয়েছে, এগুলো হলো বাহানা, যাতে না যায় না। ভারত আপনাকে যেতে বলছে, কে যায় না, দাওয়াত দিচ্ছেন, নিয়েন না, শেষ। দাওয়াত খাবেন না, শেষ, শর্ত দিয়ে। মানে এগুলো আর কি করতেছে? ওই যে বললাম তো যে ভারত বাংলাদেশের কপাল ভালো। জি বলেন, কি যেন বলতে চাইছেন? এটা পয়েন্ট দিয়ে দিয়েছি আপনাকে। প্লিজ। ভারতে যে কারাগারি আছে 4-5 হাজার মানুষ বহুত দিন আগে থেকে, ওরে বিরত না কেন? আর নতুন করে যে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশি যে সাক্ষাৎকার দিল যে আমি এমুক এমুক জায়গায় আমার বাড়ি, এমুক জায়গায় আমি বাড়ি, ওরে আনে না কেন সেটা বলে। ওইটা আনবে কেন? ওইটা কেন? 1 কোটি তারা রোহিঙ্গার নাগরিকত্ব দিতেছে, রোহিঙ্গার পাসপোর্ট দিতেছে, কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা যেগুলা বাংলাদেশ থেকে রোহিঙ্গা হয়ে ভারতে গিয়ে কামলাগিরি করতেছে, বান্দিগিরি করতেছে, কাজের লোক হয়ে আছে, দিনমজুরি করে, তাদেরই তো ফেরত নেয় না বাংলাদেশ সরকার। যারা সীমান্তে এসে চিৎকার করতেছে তারা বাংলাদেশি। আর জেলের ফরিদ ভাই, ফরিদ ভাই একটু তাহলে আপনার এই আলোচনার সাথে একটু যুক্ত করে দিই, তাহলে আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ হবে। আমরা তো শেষের দিকে চলে আসছি, আলোচনা তো বেশি করতে পারবো না, আমার কিন্তু আলোচনা আরো অনেক রয়ে গেছে। এটার সাথে একটু যুক্ত করে দিই, তাহলে সমন্বয় হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর কি হবে, যেটা বলছেন, এই যে প্রাইম মিনিস্টার যাবেন না, শর্ত দিচ্ছেন, ভারত বারবার রিকোয়েস্ট করছেন যে আপনি আসুন। হ্যাঁ, একদম যেদিন শপথ ওই দিনই আমন্ত্রণ পত্র দিয়েছেন। এরপরে তো দিলেন বিমস্টেকে দিয়ে চেয়ারপারসন হিসেবে ব্রিক্স এর দাওয়াত দিলেন। এখন আবার তাকে আবার ব্রিক্স এর আগেই তাকে সে দেশ সফরের আমন্ত্রণ জানালেন। কি বলে, আগামী মাসের শেষের দিকে, মানে কত 22-23 তারিখের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। দু দেশের মধ্যে কর্মকর্তারা উচ্চ পর্যায়ের তারা আলোচনা শুরু করে দিয়েছেন। সিকিউরিটির ব্যাপার আছে সেখানে, সেখানে এইসব বিষয় নিয়ে তো কথা হচ্ছে, বা কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কথা হচ্ছে। এখন যদি প্রাইম মিনিস্টার সেখানে না যান, আমাদের তো মূলত যত সমস্যা, আমাদের সব সমস্যা হলো মূলত ভারতের সাথে। আর ভারতের যত সমস্যা তার একটা অংশ আমাদের সাথে, নেপালের সাথে, চীনের সাথে, যাদের সাথে বর্ডার আছে তাদের সাথেই তো, প্রতিবেশীর সাথেই তো মানুষের সমস্যাটা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। অন্য দেশের, দূর দেশের কারোর সাথে খুব বেশি সমস্যা থাকবার কথা না, সবচেয়ে বেশি সমস্যা প্রতিবেশীর সাথে হওয়ার কথা। এখন ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো রয়েছে, যদি আমাদের দু দেশের মধ্যে সম্পর্কটা এভাবে তিক্ততা চলতেই থাকে কিংবা বাড়তেই থাকে, তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর কি হবে? বিশেষ করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, অনেক বিষয় তো আছে। বাণিজ্যের সমতা, কি বলে এটাকে, আমদানি রপ্তানির যে ঘাটতি ভারতের সাথে আমাদের, সেই ঘাটতি তো এখন হু হু করে বাড়ছে। তো এইসব যে সমস্যাগুলো, এগুলো আমাদের সমাধান, মানে সর্বোপরি বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি একদম শেষ করে দিলাম, অনেক বিষয় আছে আমার মানে প্রশ্নের ভিতর, প্রশ্নটা বড়, আমি সংক্ষেপ করে দিলাম যে সম্পর্কটা আসলে যাচ্ছে কোন দিকে, আমাদের এইসব এই দ্বিপাক্ষিক বিষয়গুলোর কি হবে। এখানে আমি বারবার বলে আসছি যে আমাদের কপাল ভালো। সাউন্ড একটু কম হচ্ছে মনে হয় আজকে। সাউন্ড কম হচ্ছে, এক মিনিট আমাকে একটু,
আচ্ছা, এখন ঠিক আছে কিনা দেখেন তো, এখন শোনা যায়? জি হ্যাঁ ঠিক জি। আছে। শুনেন, আমাদের কপাল ভালো, যেটা বার এবং বলে আসছে এবং বলবো, যে আমাদের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিমান প্রতিবেশী দেশ পেয়েছি। আলাপ আলোচনা, মানে আমাদের জামালের ভাষায় বলে মাইলেজি এলি আলাপ, সোজা করে ফেলাইতো একেবারে, মানে একেবারে কুকুর যেটা মুগুর মারো এরকম করে সোজা করতো। তো ভারত নিরীহ প্রতিবেশী, শক্তিমান অর্থনৈতিক ভাবেও সামরিক ভাবেও, কিন্তু আর নিরীহ প্রতিবেশী, তাই যা ইচ্ছা তাই ফাত্রামি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তথাকথিত এই সরকার করতে পারতেছে। দেখেন না আপনি যে হাঁপানি রোগী, মানে কথা বলতে পারতেছেন না, যক্ষা রোগী, সেও বলে ভারত দখল করে ফেলবে। দেখবেন ওই যে কি যেন নামটা আছে, ওই রিটায়ার্ড আর্মি অফিসার, হাঁটতে পারে না, ঠিক আছে, ফজর নামাজ পড়ার আগে 3 বার করে উজু করতে হয়, কারণ তার ডায়াবেটিস, তার পেশাবে, তার আন্ডারপ্যান্ট পাঞ্জাবি ভিজে যায়, তার হাঁটতে পারে না, এরা বলে ভারত দখল করবে, 7 সিস্টার খেয়ে ফেলবে, এই দেশের লিল্লাখোর মৌলবী বলে ভারত দখল করবে 1 কোটি মুসলমান নিয়ে। তো এগুলো কেন বলতে পারতেছেন জানেন? এগুলো যে কারণে বলতে পারতেছে, ঠিক ওই কারণেই, ঠিক ওই কারণেই এই সরকারও ভারতের সাথে ফাত্রামি করতে পারতেছে, আর কিছু না। ভারত ছাড় দিতেছে, কারণ ভারতের চুলকাইলেও ভারত কিছু মনে করতেছে না। ভারত চিন্তা করতেছে, ভারত তো আরে মাছ মারতে দেখছেন তো, বল মাছ মারে তখন কিন্তু বড়শি ছেড়ে দেয়, বড় বড় মাছ মারলে কিন্তু বড়শি ছেড়ে দেয়। মাছ মনে করে আমি তো খুব দৌড়াইতেছে, আমাকে আটকায় কে, বড়শি আটকেছে তাতে কি, কিন্তু যখন খিচ্চা টানটা দিবে তখন আস্তে করে উঠে চলে আসবে, একাই মাছ চলে আসবে। বাংলাদেশের দশা হবে তাই। আমরা মজ্জু আছে না মালদ্বীপে, বহুত ফাতনামি করতে দেখছি, শেষে কিন্তু ভারতের পায়ে ধরে, হাতে ধরে, মোদির পায়ে ধরে, হাতে ধরে খাবার পানি পর্যন্ত নিয়ে যাইতে হয়েছে। ওইগুলো ফাতরামি আমরা দেখেছি। পাকিস্তান বুঝতেছে ভিখারিস্তানে পরিণত হয়েছে। তো বাংলাদেশ জাকাতিস্তান বানাবে জামাতিরাই বলেছে, এরা জাকাতিস্তান তো হইতেই চায়, এদের কপালে শনি আছে, তার জন্য এই পালাপালি নাচানাচি কুতাকুতি করতেছে। তারেক রহমান গেলেও বিপদে পড়বে ভারতে, না গেলে আরো বেশি বিপদে পড়বে। আপনি আপনাকে বলে দেই স্পষ্ট কথা, তারেক রহমান মনে করতেছে গেলে তো আমি ঝামেলায় পড়বো, না গেলে আরো বেশি ঝামেলায় পড়বে। ওই যে অক্ষয় খান্নার একটা, অক্ষয় 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 কুমারের একটা ডায়লগ আছে না সিনেমার, কয় যে আমি যা বলবো তা করবো, আর যা বলবো না তা ডেফিনেটলি করবো। তো তিনি যদি ভারতে যান ঝামেলায় পড়বেন, আর ভারতে না গেলে ডেফিনেটলি ঝামেলায় পড়বেন, কোনো সন্দেহ নেই। কারণ তার কপালে শনি ভর করেছে। কারণ হলো যে তার সাপোর্টারদের কথায় রবীন্দ্রনাথের জন্মদিনের পোস্ট উল্টায় ফেলে, ডিলিট করে ফেলে। তো সেই লোক ভারতে যাবে কি যাবে না, তার বিরাট বড় বড় বুদ্ধেলা আছে উপদেষ্টা, একটা হলো জুনায়েদ সাকি, বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নেয়া, কোথাকার কোন সাকি, আর একটা হলো জায়েদ পাড়া, এগুলোকে নিয়ে তার, এইগুলো তার উপদেষ্টা পরিষদ। আর একটা হলো যে নাটার এসবি কেসিগেট, কি বলে নিজেই জানে না। যেই দেশের মন্ত্রী বলে যে কারেন্টের তার লম্বা, পল্লী বিদ্যুতের তার লম্বা, তাই কারেন্টের লোডশেডিং হয়, যাইতে দেরি হয়। যে দেশের প্রধানমন্ত্রী বলে মাটির নিচ থেকে গ্যাস বারমার বারমার ভারত নিয়ে চলে যাইতেছে, মানে একটা ক্লাস 5ম শ্রেণীর পাশের ছাত্র মতো যার বোধ, তো সেই মানুষ ভারতে গেলেই কি আর না গেলেই কি। তবে বলে দেই, গেলে ওই যে সেই বিখ্যাত কথা হইলো আপনার ওই বনফুলের সেই গল্প, তিনি একটা জায়গায় এই আর কি ভুলে গেলাম নামটা, যাযাবরের লেখাতে পড়েছি, ওখানে একটা কথা আছে, হোমিও ওষুধ যদি খান সর্দি হইলে তাহলে ওষুধ খাইলে 7 দিনে ভালো হবে, আর যদি না খান তো ওষুধ 1 সপ্তাহে ভালো হবে। তারা গ্রহণের দশা তাই, গেলেও যা না গেলেও তা, তার সে তার পরিণতি দেখবে, দেখতে পারবে। তবে এগুলো করে বাংলাদেশ, আপনি যেটা বলেন সম্পর্ক, এই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে তলানিতে নামিয়ে ফেললো 2024 সালের 5ই আগস্টের পরে, এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে তুরস্ক আর পাকিস্তানের সহায়তায় যে সরকার গঠিত হইলো, যে জঙ্গি সরকার গঠিত হইলো বা জঙ্গিবাদী স্প্রেড করা হইলো, তারা তো মনে করতেছে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নিলে খুব আরামে থাকবে, এগুলো সব না খায় মারা যাবে। এই যে যে আপনি বলেন সম্পর্ক, ভারত ধীরে ধীরে যখন দেখবে যে আর কাজ হবে না, তখন ভারত তার সকল অপশন একবারে চালু করবে। ভারত একটা একটা করে চেক করতেছে, ভারত যদি এই অপশন না দিতে আসেন, পরে বলতো ভারত তো বলে নাই আমি যাই নেই, এটা বইলে রাখলো আর কি। বুঝতে পারছেন? যেমন আমার যখন যখন টাকার দরকার হয়, তখন সবার কাছেই চাই, কারণ পরে বলবে কি ফরিদ তুমি তো আগে বলো নাই। অনেকক্ষণ টাকা জোগাড় করেও বলি যে ভাই আমার কিছু টাকা দেওয়া যাবে, এগুলো বলে রাখি। কারণ যদি না বলি তখন বলে আমাকে তো বলো নাই। তো ভারত এরকম ব্যবসা শুরু করে দিচ্ছে। ভারতও বুঝে ভারতের
বাংলাদেশেরও কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র পেয়েছে, আর ভারতের কপাল ভালো যে বাংলাদেশের মতো একটা ভোদাই মার্কা কূটনীতি, মানে যাদের কূটনৈতিক তৎপরতার দেশ, এদের দেশে তো কোনো কূটনীতি নাই, এদের তো কোনো আকল জ্ঞানী নাই। মাজ্জুর সাথে এদের আকল কম। এই যে মালদ্বীপের যে মাজ্জুর, সেও এদের আকল কম। দেখবেন এদের কিন্তু সমস্যা হলো যে আমাদের ভুগতে হবে সবার, এই দেশের জনগণ ভুগবে। এই দেশের যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে চলে যায়, তখন এই বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, দরিদ্র হয়ে যাবে। আর যারা এখন ক্ষমতায় আছে এবং যারা পেয়ারা পাকিস্তান, তারা তো চাইবেই যে একটা ধনী বাংলাদেশ যাতে না হয়, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এরকম বাংলাদেশ না থাকে, যাতে তারা বলতে পারে যে স্বাধীন হয়ে ভুল করছিল। এই কথাটা তারা যারা বলতে পারে, সেই জন্য তো তারা চাইবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হোক। আর আপনি যেটা বললেন, যুদ্ধ তো চাচ্ছে এই দেশের যারা হেফাজতপন্থী, পাকিস্তানপন্থী, হেফাজতে পাকিস্তানি, জামাত, এরা কিন্তু যুদ্ধ চাচ্ছে। কারণ যুদ্ধটা চাইলেই তাদের ষোলো বলা পূর্ণ হবে। ভারত এদের কথায় নামবে না, যেহেতু এরা চাচ্ছে তাই যুদ্ধ এখন নামবেন না ভারত, যেটা শুরুতে বলেছিলাম। কারণ ভারত তাদের কথাই করবে না, ভারতের যখন দরকার ভারতের মতো করে ভারত করবে। এরা চাচ্ছে একটা যুদ্ধ হলেই তারা তখন বলতে হবে এই যে দেখো আমাদের আক্রমণ করছে, তখন পাকিস্তান আসতে পারবে, তুরস্ক আসতে পারবে। ভারত এই সুযোগ দিবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক যখন শীতল হয়ে যাবে, সীমান্তের সম্পর্ক খারাপ হবে, আমাদের কূটনৈতিক সম্পর্ক ফাইনালি খারাপ হয়ে যাবে, তখন এই দেশের মানুষ না খেয়ে মারা শুরু করবে, দুর্ভিক্ষে মারা যাবে, আপনি ঠেকায় রাখতে পারবেন না। তো আমার মনে হয় আমরা ভেবেছিলাম একটি তথাকথিত নির্বাচনও যদি হয়, আমাদের দেশটা যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে বেঁচে যাবে, গৃহযুদ্ধ থেকে বেঁচে যাবে। কিন্তু আমার তা মনে হচ্ছে না। মানে এই সরকার, এই মুসলেগা সরকার, জামাত, বিএনপি, এই সম্মিলিত, এটা তো কোনো বিরোধী দল নাই, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কোনো বিরোধী দল নাই। এখানে আছে সরকারি দল এবং সরকারি বিরোধী দল, সব মিলকে জুলকে তারাই। এরা জেনে শুনে বাংলাদেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক ভাবে ধ্বংস হওয়ার দিকে নিজেরাই ডুবে যাচ্ছে। এখানে কিছু করার নাই। এখন আপনি যে চুলকায় ঘাও বানান কেউ ফেরাইতে পারবে না। তবে ভারতের সাথে যেদিন ফাইনালি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে দলে দলে, পালে পালে। কারণ এখনই কিন্তু 1 কোটি লোক ভারতে গিয়ে কামলা দেয়, কামের বুয়াগিরি করে, আর 1 কোটি মানুষ ভারতের সীমান্তের চোরাকার বাড়ি করে ভাত খায়। অর্থাৎ 2 কোটি মানুষ বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক নয়, সম্পূর্ণ ভারতের আয়ের সাথে নির্ভর করে, ভারতের সাথে সম্পৃক্ত। এটা যখন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে এমনি দুর্ভিক্ষ লেগে যাবে। ভারত শেষে তাই করবে। দিন শেষে ভারত ফুড চেইন কেটে দিবে, এই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সকল সহযোগিতাকে বন্ধ করে দিবে। তখন দেখতে পারবেন বাংলাদেশে কি কি ঘটে।